আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আজকের ভিডিওতে আমরা মূলত হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিওর যে কনসেপ্টটা বিশেষ করে বিগিনার হওয়ার পরে যখন আমরা মোটামুটি কিছু জিনিস শিখি এবং তারপরেও আমাদের লস হয়, তখন আমরা এই ব্যাপারটাতে অনেক বেশি কি বলে উৎসাহী হয়ে পড়ি যে হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও হইলে পারে আমাদের উইন করা লাগবে কম, বাট আমরা প্রফিটেবল থাকবো। তো এই ভিডিওটাতে একটু লম্বা হবে, কিন্তু এই ভিডিওটাতে আমরা টোটাল ব্যাপারটা বুঝতে পারবো যে হাই রিস্ক রিওয়ার্ড রেশিওর বাস্তবতা কি, এটার ম্যাথ কিরকম ভাবে কাজ করে বা কাজ করে কিনা, আর এটার উপরে যে মিথ আমাদের মনের ভিতরে অলরেডি হয়ে গেছে এবং হচ্ছে গিয়া অনেক ইউটিউবার অনেক মানুষ এটাকে একটা মিথ বানাই ফেলছে যে হাই রিস্ক রিওয়ার্ড রেশিওটাই হচ্ছে একটা প্রফিট করার জন্য সবচেয়ে প্রধান বিষয় বা অনেক বড় একটা বিষয়। তো আচ্ছা, আ ১ম এ আমি শুরু করতেছি। আমার এখানে টোটাল ১০ টা স্লাইড আছে এবং ১০ টা স্লাইড শেষ করতে একটু সময় লাগবে। আর যেহেতু আমি স্ক্রিপ্ট ছাড়া কথা বলতেছি, তাই আ কথাগুলো একটু আস্তে হবে। আপনারা একটু কষ্ট করে শুনলে পরে উপকার পাবেন। এমনকি আমি এতটুকু আপনাকে মানে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে টোটাল এই ১০ টা স্লাইড শেষ করার পরে আপনার এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও ব্যাপারটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না অধিকাংশ মানুষের ক্ষেত্রে। আচ্ছা, তো দেখেন, আমরা সবসময় মনে করি যে একটা ট্রেড নেওয়ার পরে আমাদের মানে লস হইতে পারে একরকম ভাবে। যে হয় আমরা বাই নিছি। তখন দেখা যাচ্ছে ট্রেডটা হচ্ছে গিয়ে আপনার লসে গেল, কিভাবে গেল? সেলে গেল। তো আমরা সবসময় চিন্তা করি যে ট্রেড লস হয় একভাবে যে আমরা বাই নিছি সেলে গেল, অথবা সেলে নিছি বাইয়ে গেল। মানে আপ নিছি ডাউনে গেল, ডাউন নিছি আপে গেল। এটা হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র এক টাইপের লুজিং ট্রেড। যেটাকে আমরা বলি ডিরেকশনাল লুজিং ট্রেড। না, আমি আমার ভাষায় বলতেছি, এটা হচ্ছে একটা ডিরেকশনাল লুজিং ট্রেড, যেখানে আপনি আপনার ট্রেডের ডিরেকশনটা ভুল বলেন, ভুল প্রেডিক্ট করেন। সেটা হচ্ছে ডিরেকশনাল লুজিং ট্রেড। কিন্তু এখানে আরো ২ প্রকারের লুজিং ট্রেড হয়, যেটা আমরা রিয়েল লাইফ এ যখন ট্রেড করতে যাই তখন আমরা মনের অজান্তে বা বাস্তবে, মানে আমরা বাস্তব রিয়ালাইজ করতে পারি না। বাট আমরা এই ২ টাইপের লুজিং ট্রেড এর মধ্যে সবসময় ফাঁসি। এবং এটা আমাদের দেখা যাচ্ছে ১০ টা ট্রেড নিয়েছি, তার ভেতরে যদি ৭ টা ট্রেড লস করি আমরা, ওই ৭ টার ভিতরে ৪ টা বা ৫ টার কন্ট্রিবিউশন থাকে ২ আর ৩ নাম্বার লুজিং ট্রেড। আচ্ছা, ২ নাম্বার লুজিং ট্রেডটা হচ্ছে কি, যে লস করার ওয়েটা হচ্ছে যে ফ্লাকচুয়েশনাল ট্রেড। এটা আমি দেখাচ্ছি ডিটেইলস এ ছবি সহ। তারপরে ৩ নাম্বারটা হচ্ছে ডিফ্লেকশনাল ট্রেড, লুজিং ট্রেড। সো এখানে আমরা এটুকু মনে রাখি যে ৩ টাইপের লুজিং ট্রেডস আছে আমাদের খাতায়। একটা হচ্ছে ডিরেকশনাল, ফ্লাকচুয়েশনাল, আরেকটা হচ্ছে ডিফ্লেকশনাল। আচ্ছা, সবার ১ম এ ডিরেকশনাল লুজিং ট্রেড। এই ডিরেকশনাল লুজিং ট্রেডটা আমাদের ট্রেডিং এ আসার আগে থেকে শুরু করে সমস্ত সময় শুধুমাত্র আমরা এই এক টাইপের লুজিং ট্রেড নিয়ে ভাবি, যেটা একদমই মানে কমন, চিন্তা করা খুব সহজ। যে দেখেন, এখানে আমরা বাই নিছি। দেখা যাচ্ছে সে এখান থেকে কোনো কিছু একটা আসছে। মানে প্রাইসটা আসছে, আসার পরে আমরা এখানে কিছু একটা ভাবছি যে এখানে হয়তোবা উম সাপোর্ট আছে বা ট্রেন্ড লাইনের সাপোর্ট আছে বা সামথিং কিছু একটা আছে। এটা বাই ট্রেড ও হইতে পারতো, সেল ট্রেড ও হইতে পারতো। যেটাই হোক না কেন? তো এই এক্সাম্পলটা কিন্তু এটা বাই ট্রেড। তো আমরা বাই ট্রেড নিছি, এখানটায় বাই ট্রেড এন্ট্রিটা হইছে। হওয়ার পরে আমাদের ডিরেকশন বা আমাদের যেই এনালাইসিস ছিল সেটা অনুযায়ী উপরের দিকে যায় নাই। এটা নিচের দিকে সরাসরি চলে গেছে এবং আমাদের এখানে স্টপ লস হিট করছে। সুতরাং এটা আমাদের ডিরেকশনাল লুজিং ট্রেড, অর্থাৎ এখানে আমাদের সরাসরি আমাদের ডিরেকশনটাই ভুল হইছে। আচ্ছা, আচ্ছা, ছে এস আ ২ নাম্বার বা 2nd ট্রেড যেটা, 2nd ওয়ে অফ লুজিং ট্রেড যেটা আছে সেটা হচ্ছে ফ্লাকচুয়েশনাল। ফ্লাকচুয়েশনাল লুজিং ট্রেড গুলাতে কি হয়, যে সেম ওয়েতে এখানে আপনার মনে হইছে যে এই পজিশনটাতে সাপোর্ট আছে বা সামথিং কিছু একটা এনালাইসিস মনে হইছে যে এখানে আপনার বাই নেওয়া উচিত। এবং কি হয় যে বাই নেওয়ার পরে নিচের দিকে একটা স্পাইক মেরে দেয় বড়সড়। আপনার স্টপ লসটা হিট হয়ে যায়। তারপরে ঠিক ট্রেডটা যেদিকে যাওয়ার আপনি যেখানে এনালাইসিস করে যেটা আপনার মনে হইছিল ঠিক সেদিকে চলে যায়।
তো এইটা হচ্ছে ফ্লাকচুয়েশনাল লুজিং ট্রেড। এখন এটাকে অনেক মানুষ মানে গ্লোরিফাই করে যে এখানে ম্যানিপুলেশন হইছে বা বড়, বড় যে হচ্ছে আ ইনস্টিটিউশনস গুলা আছে, ওদের অনেক টাকা আছে। তারা কি করে সেইখানে যে অনেক টাকা এখানে একবারে সেল অফ ঘটাইছে এবং হচ্ছে গিয়ে আপনার এখানে স্টপ লস টা খাইয়ে নিছে। ঠিক আছে? বাট দেখেন একেকটা কারেন্সি বলেন বা হচ্ছে মানে আমি তো যেহেতু ক্রিপ্টো ট্রেডার এখন বর্তমানে। তো ক্রিপ্টো বা যেখানে বলা লাগে না ট্রিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট এখানে একটা ইনস্টিটিউশনের পক্ষে কখনো একটা স্পাইক বড়সড় স্পাইক তৈরি করা এটা অলমোস্ট ইম্পসিবল ব্যাপার। আর সবচাইতে বড় কথা যে জাহাজের একটা পেরেক লাগিয়ে আছে এখানে আপনার কত ডলার? $50 বা $100 মানে আমাদের মতো যারা ছোট মানুষ, ঠিক আছে? তা আমরা তো $50 $100 ট্রেড নিই। এখন এই $50 $100 নিয়ে কি ওদের কোনো ইন্টারেস্ট আছে? বা এটার জন্য কি ওরা ওদের টোটাল মানে রিসার্চ, থিংকিং, এনালাইসিস সবকিছু কি ওরা এটার উপর ডিপেন্ড করে যে এখানে হচ্ছে কি স্টপ লস লাগাইছে। আ উম সে হচ্ছে গিয়া আরিফ এখানে স্টপ লস লাগাইছে, এর স্টপ লস খাইতে হবে। মানে এইগুলাকে অনেক বেশি মানুষ জটিল করে এবং গ্লোরিফাই করে ইউটিউবাররা বা যারা আপনাকে শেখায়। কারণ কোন ব্যাপার যত জটিলভাবে উপস্থাপন করা যায়, তত মানুষের কাছে মনে হয় যে এই লোকটা অনেক বেশি জানে। তো মোট কথায় এই ফ্লাকচুয়েশন মার্কেটে ফ্লাকচুয়েশন আসবে। সে যেই মার্কেট হোক, কারেন্সি হোক বা আপনার হচ্ছে ইটিএফ হোক, ইন্ডেক্স ফান্ডস বা মেটাল যেটাই হোক না কেন, ক্রিপ্টো। ফ্লাকচুয়েশন একটা বাজারের সাধারণ ধর্ম। ফ্লাকচুয়েশন যখন তখন আসবে এবং সেটা স্পাইক আকারে আসতে পারে, সেটা আস্তে, আস্তে ধীরে সুস্থে আসতে পারে। মানে এখানে এমন কোনো নির্দিষ্টতা নাই যে আপনি একদম একটা জাস্ট স্পষ্ট একটা লাইন লাগাইলেন যেটায় সাপোর্ট ছিল। এই সাপোর্ট থেকেই যাইতে হবে তারে। না, এরকম হইতে পারে না। এরকম হইতে পারে যে অনেকবার হয়, অনেকবার না অধিকাংশ সময় হয় যে দেখা যাচ্ছে যে ঠিক আপনার সাপোর্ট জোনের একটু নিচে গিয়ে আবার উপরের দিকে চলে গেল। তখন আপনার এনালাইসিস ঠিক আছে, সবকিছু ঠিক আছে বাট আপনার স্টপ লস হিট হয়ে যায়। তো এইটা হচ্ছে গিয়ে ২য় টাইপের হচ্ছে গিয়ে আপনার লুজিং ট্রেড যেটাকে আমি বলি ফ্লাকচুয়েশনাল লুজিং ট্রেড। আচ্ছা। এবার ৩ নাম্বার লুজিং ট্রেডটা দেখেন। এটা হচ্ছে ডিফ্লেকশনাল লুজিং ট্রেড। ডিফ্লেকশনাল লুজিং ট্রেডে কি হয়? যে এখান থেকে প্রাইস নামলো, এই পজিশনে আসার পরে আপনার সামহাউ মনে হইলো যে এখান থেকে বাইরে যাইতে পারে। যখন আপনার মনে হবে যে এখান থেকে বাইরে যেতে পারে, তখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। বাই নিলেন, আ ট্রেডে এন্ট্রি করলেন, তখনও ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে প্রফিট হইলো, এই পর্যন্ত যাচ্ছে, প্রফিটে আছেন, তাও ঠিক আছে। হঠাৎ করে কিছু একটা হইল। কোন সময় নিউজ থাকে, কোন সময় নিউজ থাকে না। ও মোটামুটি নিজের ইচ্ছামত নিচের দিকে চলে আসলো এবং হচ্ছে আপনার স্টপ লস হিট করলো। এখন আপনি যদি ডিসিপ্লিনড ওয়েতে চিন্তা করেন, যেটা গতানুগতিক ওয়েতে কেউ চিন্তা করে, যখন কেউ আ অনেক বেশি রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে কাজ করে, সে 1:3 তখন কিন্তু তার হচ্ছে উম যেই আ কি বলে টেক প্রফিট লেভেলটা সেটা কিন্তু একদম স্পেসিফিক হয় এবং নির্দিষ্ট হয়। সেটা কিন্তু মানে কেউ চায় না যে নড়াচড়া করাইতে। সো আপনি কিন্তু এখান থেকে প্রফিটটা নিতে চাবেন না বা এটা নিতে গেলে পরেও আপনাকে একদম 24 আওয়ার্স বলা যায় যে এর সামনে বসে থাকা লাগবে। স্ক্রিনের সামনে বসে থাকা লাগবে, যেটা আমরা করি না। বা করা কোনোভাবে যুক্তিসঙ্গতও না। এটা করে তো কোনো লাভও নাই। তো এইভাবেও আমরা কিন্তু অনেক ট্রেড লস করেছি। দেখা যাচ্ছে ট্রেড নিছি, আমাদের কিছুটা প্রফিটে গেছে বা প্রায় টেক প্রফিট লেভেলে হিট করার অবস্থা। সেখান থেকে কিছুটা চেঞ্জ হইলো, ফট করে নিচে আসলো এবং আমাদের স্টপ লসে হিট হয়ে গেল। তো এই যে টোটাল আমরা ৩ টা ওয়েতে যে হচ্ছে গিয়ে ট্রেডটা লস করতে পারি, যে ডিরেকশনাল, ফ্লাকচুয়েশনাল এবং এর লাস্টেরটা হচ্ছে ডিফ্লেকশনাল। তো আমরা কিন্তু সবসময় যখন হিসাব করি 1:3 বা 1:5 রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে, তখন দেখা যায় যে আমরা শুধুমাত্র ওই ১ নাম্বার ডিরেকশনাল যে হ্যাঁ, ঠিক আছে আমার এনালাইসিস হয় ভুল হইতে পারে না, সঠিক হইতে পারে। বাট আমার এনালাইসিস সঠিক হওয়ার পরেও আমি আরো ২ ভাবে একটা ট্রেড থেকে লস করতে পারি। এই চিন্তাটা আমাদের মাথায় খুব কম আসে। যেটা আমার মাথায় আসছে অনেক লস খাওয়ার পর। আচ্ছা। তো এখন এরপরে আবার দেখেন মানে বলে না বাংলায় যে মড়ার উপরে খাড়া ঘা। এরপরে আবার মড়ার উপরে খাড়া ঘা হয় কখন জানেন? যখন দেখা যায় যে আপনি যার কাছ থেকে সিগন্যাল নিচ্ছেন তারা আপনাকে ৩ টা টিপি দিবে। ঠিক আছে? ৩ টা টিপি।
TP1, TP2, TP3। এখন আমার কথা হচ্ছে যে যেই বান্দা TP2 র জন্য ওয়েট করতেছে সে কি TP1 খাইতে পারবে? খাইতে পারবে না তো। আবার TP2 পর্যন্ত টাচ করার আগেই যদি সে টিপি আ 2 র আগে থেকেই দেখা যাচ্ছে যে মার্কেট ঠিক এইভাবে যে ডিফ্লেশনাল ওয়েতে মার্কেট নিচে আসলো এবং স্টপ লস হিট করলো। আপনি তো টিপি 2 র জন্য ওয়েট করতেছেন। কারণ আপনার সিগন্যাল প্রোভাইডার তো TP1 দিছে, 2 দিছে, 3 ও দিছে। তা আপনি TP2 র জন্য ওয়েট করতেছেন। এখন তো তারপরে চলে আসলো একদম স্টপ লস একবারে। কিন্তু যে সিগন্যাল দিচ্ছে সে কিন্তু ধরবে যে আপনার প্রফিট হইছে। সে ধরবে TP1 তে হিট করছে। আবার TP3 ও দিয়ে রাখছে। এখন TP3 র জন্য যে ওয়েট করতেছে সে হয়তোবা একবার TP3 পাইলো। বাট পরের বার ২-৩ বার সে লস করলো। TP3 পর্যন্ত গেল না। কিন্তু প্রত্যেকবারে সিগন্যাল প্রোভাইডার ধরতেছে যে ঠিক আছে TP3 যায় না, TP2 তো গেছে। TP2 পর্যন্ত আমার হিসাব হবে। তো মাস শেষে যখন আপনাকে টেলিগ্রাম চ্যানেলে হিসাব দেওয়া হবে তখন দেখবেন যে সব প্রফিটে। এর কারণ মূলত TP1, TP2, TP3 র যেই অসম্ভব ভয়ংকর রকমের স্ক্যাম আমাদের দেশে না পুরা বিশ্বে চলে। এই যে সিগন্যাল প্রোভাইডার যারা করে আরকি, প্রোভাইডিং যারা করে, তো তারা ৩ রকমের টিপি দেয়। এই ৩ রকমের টিপি দেওয়ার ব্যাপারটা একদম টোটালি ফ্রড। একদম স্পষ্ট ফ্রড। এটা পৃথিবীর কোনো মানে ওয়েতে সম্ভব না যে আপনি TP2 র জন্য ওয়েট করতেছেন। আপনি TP1 টা লক করে ফেললেন। যে আ 2 তে গেলে গেল, না গেলে TP1 টা লক হয়ে গেল। এটা পসিবল না। তো সুতরাং আ এই আ যেই সিগন্যাল প্রোভাইডার গুলো আছে এদের যে কনসেপ্ট হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও এবং হচ্ছে গিয়ে TP1, TP2, TP3 এগুলা হচ্ছে অনেক ভুল। আমি আরো প্রমাণ দিচ্ছি আপনাদের কাছে। দেখেন, এখন এইখানে হচ্ছে আমি একটা টেবিল রাখছি। টেবিলটাতে কি আছে? সবার ১ম কলাম যেটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও কলাম। এখানে আমি রাখছি 1:5 রিস্ক টু রিওয়ার্ড রেশিও, 1:4, 1:3 অর্থাৎ $১ রিস্ক নিলেন $5 প্রফিট করার জন্য। স্টপ লস থাকবে $১ আর টেক প্রফিট থাকবে $5 অর্থাৎ ৫ গুণ। সেম ভাবে এগুলা এই লাস্টেরটা হচ্ছে নেগেটিভ রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা হচ্ছে আপনার আ 1:0.5 এটা কিন্তু নেগেটিভ রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আর এটা হচ্ছে ব্রেক ইভেন বলতেছি সরি। মানে 1:1 রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আচ্ছা। সেকেন্ড কলামে আছে হচ্ছে ব্রেক ইভেন উইথ উইন রেট। এটা আমি এটা বুঝাইছি যে আ আপনাকে যদি এখানে ব্রেক ইভেন থাকতে হয় প্রত্যেকটা রিস্ক টু রিওয়ার্ড রেশিওর জন্য, তাহলে কত পার্সেন্ট উইন রেট আপনার প্রয়োজন? আর লাস্টের কলামটাতে বুঝাইছি প্রবাবল লুজিং স্ট্রিক ওভার 100 ট্রেডস। মানে ১০০ টা ট্রেডে আপনি যদি 1:5 রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে ট্রেড নেন, তাহলে পারে আপনি টানা কয়টা ট্রেড হারতে পারেন সেটাকে বলা হয় লুজিং স্ট্রিক। আচ্ছা। তো টানা কয়টা আপনি হচ্ছে ট্রেডে হারতে পারেন, এটার সম্ভাবনা ম্যাথমেটিক্যালি কতটুকু আছে, এটা জানা খুব প্রয়োজন। কারণ এটা যদি আপনি না জানেন তাহলে পারে ট্রেডে কিছু লস হওয়ার পরে আপনি ঘাবড়ে যাবেন যে কি হচ্ছে এটা। বাট আপনি যদি আগে থেকেই জানেন যে ঠিক আছে আমার এই পর্যন্ত লস হইতে পারে টানা, তাহলে পারে আপনি ওকে থাকবেন। যদি আপনি সেক্ষেত্রে মানে ১ম এ ওকে থাকেন তাহলে ওকে থাকবেন। আচ্ছা। এখন এই প্রবাবল লুজিং স্ট্রিকটা বের করার জন্য যে সম্ভাবনা কতটুক থাকে, এটা বের করার জন্য আমি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা ব্যবহার করছি। যেটা আপনাদের ওইভাবে জানার প্রয়োজন নেই যে কি ব্যাপার কি না ব্যাপার। জাস্ট আমি এখানে এতটুকু বলে রাখি যে আমি উইন রেট হিসেবে ব্যবহার করছি এখানে হচ্ছে গিয়ে ৫০% উইন রেট একটা স্ট্র্যাটেজির এবং হচ্ছে আপনার আ লুজিং স্টেট সর্বোচ্চ ঘটবে এটার সম্ভাবনা ধরছি 0.5। তো যাই হোক এই ক্যালকুলেশনটা 100% ঠিক আছে। এই ব্যাপারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ডিটেইলস আমি এখন যাচ্ছি না ম্যাথ ফর্মুলার। তো দেখেন, এখন আপনি যদি 1:5 হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও ট্রেড নেন তাহলে পারে আপনার উইন রেট লাগবে খুব কম। আপনি আ 16% 16.67% উইন রেট এর যেকোনো একটা স্ট্র্যাটেজিতে সাথে নিলে পারে আপনি ব্রেক ইভেন এ চলে যাবেন। এটা এই পর্যন্ত ভালো লাগতেছে, তাই না? মনে হচ্ছে যে ঠিক আছে ভালো তো। তাহলে আমি ১০ টার ভিতরে যদি হচ্ছে গিয়ে ৮ টা ট্রেডে লস করি, তাহলে ২ টা ট্রেড জিতলে পারেই তো আমি কি হচ্ছি? প্রফিটেবল থাকতেছি। কিছুটা হলেও প্রফিটেবল থাকছি। কারণ আমার তখন উইন রেট হবে 20%। তো কমিশন-টমিশন সাথে আছে ওগুলো হিসাব বাদ। ওগুলোর কথা পরে বলতেছি। আচ্ছা। তাহলে আপনি 20% উইন রেট নিয়েও কিন্তু কিছুটা হইলেও প্রফিটেবল থাকবেন। যদি 1:5 আপনি রিস্ক টু রেট রেশিও নেন।
এই পর্যন্ত আমরা হিসাবটা ঠিক রাখি, হ্যাঁ? কিন্তু হিসাবটা কোন জায়গায় করি না জানেন? আমরা হিসাবটা করি না হচ্ছে যে আমাদের লুজিং স্ট্রিক কয়টা হইতে পারে। অর্থাৎ আপনি টানা কয়টা ট্রেড হারাতে পারেন যদি আপনি 1:5 এ ট্রেড নেন। এখন যদি আপনি 1:5 এ ট্রেড নেন তাহলে আপনি 20 থেকে 25 টা পর্যন্ত টানা ট্রেড হারতে পারেন। এমনকি এটা একদম মানে কি বলবো? অপটিমাম। মানে এটা আপনার সাথে হইতেই পারে। এটা একদম লজিক্যাল যে হবে। বাই ম্যাথ এটা পসিবল এবং বাই ম্যাথ এটা প্রবাবিলিটি অনেক বেশি যেটা হবে। আপনি যদি 60% বা 70% উইন রেটের কোনো হচ্ছে মানে ইয়েতেও কাজ করেন, আম কি বলে? স্ট্যাটিস্টিক্সেও কাজ করেন, সেক্ষেত্রেও আপনি দেখবেন যে আপনি প্রচুর ট্রেড লস করতেছেন। কারণ আপনার 60 থেকে 70% উইন রেটের যে স্ট্র্যাটেজি, সেটা যখনই আপনার স্টপ লস ছোট হয়ে যাবে, তখন সেটার উইন রেট কমে যাবে। কারণ 1:5 যখন আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিবেন, তখন আপনি কতগুলা ট্রেডে ডিরেকশনাল রং তো হবেন, সেটা তো মনে করেন বাই ডিফল্ট। আপনি হচ্ছে যেটা দেখালাম যে ফ্লাকচুয়েশনাল রং কতগুলা ট্রেডে হবেন? অনেক ট্রেড হবেন। অনেক স্টপ লস ছোট। আবার অনেক ট্রেডে আপনি হবেন যেটা, সেটা হচ্ছে যে ডিফ্লেকশনাল রং, যেটা আমি ৩ নাম্বার এই যে লাস্টেরটা দেখাইলাম যে ডিফ্লেকশনাল। কারণ আপনার টেক প্রফিটটা এতই বড় যে ও মানে আ টিপিতে হিট করার আগেই ঘুরে চলে আসবে আপনার স্টপ লসে। তো এইজন্য হচ্ছে আপনার লুজিং স্ট্রিক বাড়বে অনেক বেশি। এখন স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন যে যদি আপনি টানা সে আপনি ১০ ১০০ $১০০ একটা অ্যাকাউন্ট খুলছেন ফরেক্সে। এখন বা ক্রিপ্টোতে যেখানেই হোক, আপনি পার ট্রেডে রিস্ক নিচ্ছেন 10% বা ইভেন 5%। এর নিচে তো কেউ নেয় না। মানে $১০০ যেহেতু ছোট অ্যাকাউন্ট, তো এখানে মানুষ $৫ এর রিস্ক নিবে, নেয়। তো এখন $৫ এর রিস্ক আলা ট্রেডে যদি মানে আপনি যদি 1:5 রিস্ক টু রেশিও নিয়ে কাজ করেন, তো দেখা যাবে যে আপনার টানা ১০ টা ট্রেড লস হবে। এটা তো স্বাভাবিক বিষয়। যেহেতু রিস্ক টু রেশিও অনেক হাই। আপনার কিন্তু টানা ৮-১০ টা ট্রেড বাদ দেন। ৫-৭ টা ট্রেড যে টানা লস হয় না? মাথা খারাপ হয়ে যাবে। কারণ তখন দেখবে যে আপনার হচ্ছে গা 30%, 40%, 50% ক্যাপিটাল নাই হয়ে গেছে। তখন কিন্তু মাথা কাজ করে না। তখন কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায়। কি সমস্যার সৃষ্টি হয় এবং কিভাবে তখন অ্যাকাউন্টটা ধ্বংস হয়, এটার ব্যাপারে আমি পরের চার্টে আলোচনা করতেছি। আচ্ছা। তারপরে 1:4 নেন। দেখেন ব্রেক ইভেন এ আসতে গেলে আপনার 20% উইন রেট লাগবে এবং প্রবাবল লুজিং স্ট্রিক হবে 18-22%। আর যদি খুব ভালো কোনো আপনি স্ট্র্যাটেজি পান তাইলে হয়তোবা 15%, 14% এ নামে আসতে পারে। মানে সরি 15 বা 14 টা টানা লুজিং স্ট্রিক হইতে পারে। আচ্ছা 1:3 তে আসলে পারে আপনি 25% উইন রেট নিয়েই থাকবেন ব্রেক ইভেন এ। আর এখানেও আপনার প্রবাবল লুজিং স্ট্রিক হবে 15-18 টা। ভালো অনেক ভালো স্ট্র্যাটেজি নিলে পারে 10 টা তো হবেই। আচ্ছা 1:2 যেই রিস্ক টু রেশিও টা আছে এইখানে হচ্ছে আপনার 33% উইন রেট লাগবে যদি আপনি ব্রেক ইভেন এ থাকতে চান। আর লুজিং স্ট্রিক হইতে পারে ১১ টা থেকে ১৪ টা টানা ট্রেড হারতে পারেন, লস করতে পারেন। 1:1 এ আসলে পারে দেখেন ড্রামাটিক্যালি তখন লুজিং স্ট্রিকটা কমে যাচ্ছে। তখন 50% উইন রেট লাগবে কিন্তু আপনার। কিন্তু আপনার হারার সম্ভাবনা কম থাকবে। আপনি লস করবেন কম। ৬ টা থেকে ৮ টা সর্বোচ্চ টানা লস করতে পারেন। এর বেশি আপনার লস হবে না। সম্ভাবনার অঙ্ক অনুযায়ী আরকি। যতই আপনি খারাপ ট্রেডার হন না কেন। আচ্ছা। যদি আপনি নেগেটিভ রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে কাজ করেন যে 1:0.5 তাহলে উইন রেট লাগবে বেশি। 66.67% বাট আপনার যে লুজিং স্ট্রিক সেটার সম্ভাবনা কমে চলে যাবে ৩ থেকে ৪ এ। অর্থাৎ ৩ টা থেকে ৪ টার বেশি ট্রেড আপনি হারবেন না। ডান? তো এই যেই হচ্ছে আ স্লাইডটা, এই স্লাইডটা আপনারা চাইলে পারে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের এই ব্যাপারগুলা মনে রাখার জন্য। কারণ যে কথাগুলা বলতেছি বারবার তো এত বড় ভিডিও দেখা সম্ভব না। কিন্তু এই স্লাইডগুলো থাকলে পারে হয়তোবা তখন মানে যদি আপনার কাছে মেক সেন্স করে আমার কথাগুলা তাহলে পারে মনে থাকবে ব্যাপারগুলা বা মাঝে, মাঝে নিজেকে রিমাইন্ড করতে পারবেন। আচ্ছা, আমরা পরের চার্টটায় আসি যে এইখানে আমি একটা ফ্লো চার্ট তৈরি করছি যেখানে আমি হচ্ছে গিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব যে অনেক বেশি হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিভাবে আপনার একটা অ্যাকাউন্টকে ধ্বংস করতে পারে। ঠিক আছে? যেটা
আমাদের একটু বিগিনার হওয়ার পরেই যখন আমরা একটু শিখি বা ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করি, তখনই আমরা হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে মূলত পা দেই। আর তখনই আমাদের কনসিস্টেন্টলি এইভাবে অ্যাকাউন্টটা ধ্বংস হয়। ২ টাইপের মানুষ অ্যাকাউন্ট ধ্বংস করে। একটা হচ্ছে গিয়ে অনেক বেশি হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও, অথবা একদমই অনেক বেশি নেগেটিভ রিস্ক টু রিওয়ার্ড রেশিও। যারা অনেক বেশি রিস্ক নেয় একটা ছোট্ট অ্যামাউন্ট কামানোর জন্য। আবার কিছু মানুষ আছে যারা একদম ছোট্ট অ্যামাউন্ট রিস্ক নেয় অনেক বেশি কামানোর জন্য। তো ২ সাইডটাই রং। ঠিক আছে? আচ্ছা। কিভাবে সেটা আমি বলি যে হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিভাবে ধ্বংস করে অ্যাকাউন্ট? আচ্ছা, ১ম স্টেপে যেটা হয় যে আপনি দেখেন যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে আপনার দেখে থাকেন, আমি বলতে থাকি। তো ১ম স্টেপে যেটা হয় যে আপনি হচ্ছে হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও স্ট্র্যাটেজিটা একটা কোনো কিছু আপনি নেন। নেওয়ার পরে আপনি যেটা এম করেন, মানে ইমপ্যাক্ট এর লাইনটা দেখেন যে আ আপনি এম করেন হচ্ছে বড়, বড় উইন করার জন্য এবং ছোট, ছোট লস করার জন্য। এখানে কোনো দোষ নাই। এখানে একদম আপনি মানে বাই পেপার একদম সঠিক কাজ করতেছেন। যে ছোট, ছোট লস করবেন, বড়, বড় উইন করবেন। বাই পেপার সঠিক। ঠিক আছে? এরপর সেকেন্ড স্টেপে কি ঘটনা ঘটে? আপনি কিছু ট্রেড করার পরে বুঝতে পারবেন যে আপনার উইনিং রেট খুবই কম। হয়তোবা ১৭% ২০% চলে আসতেছে। উইনিং রেট খুবই কম। ঠিক আছে? আর এর ফলে কি হবে? যেহেতু আপনার আ হাই রিস্ক রিওয়ার্ড রেশিও তে সবসময় উইন রেট কম হবে, আপনার অধিকাংশ ট্রেডই হবে লুজার্স এবং উইন হবে খুবই রেয়ার। মানে খুবই কম, কম সময়ে আপনি জিততে পারবেন। ঠিক আছে? ৩ নাম্বার এই ঘটনার পরে যেটা হবে, ৩ নাম্বার যেই ঘটনা শুরু হবে আপনার সাথে সেটা হচ্ছে যে লং লুজিং স্ট্রিকস। আপনি টানা হারতেছেন ১০ টা, ১৫ টা বা ৫ টা বা ৭ টা, যেটাই বলেন না কেন। ৫ টা ট্রেড টানা হারা মানে কিন্তু এটা অনেক বেশি মেন্টাল পেইন দেয়। ঠিক আছে না? তো এর ফলে কি হবে? মেন্টালি এক্সহস্টিং অ্যান্ড ডিসকারেজিং। মানে আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন এবং আপনার আ সাহস এবং উৎসাহ ২ টাই চলে যাবে যখন আপনি টানা হারবেন। কারণ আপনার কাছে মনে হবে তো আপনি বারবারই তো বুঝাচ্ছেন। আপনার কোথা থেকে সাহস আসবে বা কোথা থেকে কনফিডেন্স আসবে বা কোথা থেকে আপনি নিজেকে মোটিভেট করবেন এটার পিছনে আরো সময় দেওয়ার জন্য। তখন গ্যাম্বলিং মাইন্ড চলে আসে। আচ্ছা। তো তার নাম এই ঘটনার পরে যেটা দেখেন ১ম এ কিন্তু আমরা হাই রিস্ক রিওয়ার্ড বেশি ইউজ করলাম। তারপরে আমাদের যেহেতু এটার উইন রেট কম, এর ফলে আমাদের হচ্ছে লুজিং স্ট্রিক বেড়ে গেল। এবার ৪ নাম্বার স্টেপে কি শুরু হইল? ইমোশনাল স্ট্রেস অ্যান্ড ডাউট, কনফিডেন্স ড্রপস অ্যান্ড ফিয়ার অর ফ্রাস্ট্রেশন গ্রোস। অর্থাৎ আমাদের এই মানে যে লুজিং স্ট্রেট মানে লুজিং স্ট্রিকস এর ফলে আমাদের ইমোশনাল স্ট্রেস তো পাচ্ছিই, সেই সাথে কনফিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে, ভয় বেড়ে যাচ্ছে যে অ্যাকাউন্ট বারবার ধ্বংস করতেছি। আর ফ্রাস্ট্রেশন চলে আসছে বারবার। তখন আমরা একটার পর একটা স্ট্র্যাটেজি, একটার পর একটা এনালাইসিস, ভিডিও, ইউটিউব চ্যানেল, মানে তখন আমরা চিন্তা করে নিই যে আমাদের কতই না শেখার আছে, অনেক শেখার আছে। এত কম শিখে তো কিচ্ছু হবে না। ব্যাপারটা এরকম হয়ে যায়। মানে আমরা তখন সিম্পল চিন্তা থেকে এই ৪ নাম্বার স্টেপ থেকেই আমরা সিম্পল চিন্তা থেকে সম্পূর্ণ বের হয়ে যাই। আমরা তখন অনেক কিছু খোঁজার চেষ্টা করা শুরু করে দিই। তার ফলে আমরা কি করি? ওভার ট্রেডিং করি, রিভেঞ্জ ট্রেডিং করি। কারণ আমরা যখন হাই রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে কাজ করি, আমাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে লুজিং স্ট্রিক এর ফলে ৩০% ৪০% ড্রপ হইল। তখন কিন্তু আমরা অনেক বেশি ট্রেড করব সেই লসটাকে কাভার করার জন্য, অথবা রিভেঞ্জ ট্রেড করব বা প্রতিশোধ পরায়ণ ট্রেড করব যে ৩০% আমি লসে চলে গেছি বা আমি দেখা যাচ্ছে যে $২০০ লস খাইছি। এই লসটা আমাকে তুলতে হবে। এই তোলার জন্য এই সেটআপটা আমার কাছে একদম মনে হচ্ছে পারফেক্ট। এইটা কাজ করবে। তাই এটার ব্যাপারে আমার রিস্ক নেওয়া উচিত বেশি করে। ঠিক আছে? তখন আমরা মনের অজান্তেই সাবকন্সিয়াস মাইন্ডেই আমরা রিভেঞ্জ ট্রেডিং করে ফেলি, ওভার ট্রেডিং করে ফেলি। আবার অনেক সময় দেখবেন যে তখন যেহেতু আমাদের আপনার হচ্ছে আ লট সাইজ বাইরে যাই বা আমাদের রিস্ক টলারেন্সটা আমরা অটোমেটিক্যালি বাড়ায় ফেলি। তো তখন কিন্তু আমরা অনেক বেশি আ ওভার ট্রেডিং করি ২ ওয়েতে। একটা হচ্ছে বারবার ট্রেড নিই। আরেকবার কি করি? যে ট্রেড নেওয়ার কিছুক্ষণ পরে যেই একটু লস হয়, আমাদের কাছে মনে হয় ট্রেডটা ভুল নিছি। তখন অল্প লসে আমি আবার বেরিয়ে আসি। আবার ট্রেড নিই ওখানে। মানে একটা ম্যাসাকার সিচুয়েশন আমরা স্টেপ ৫ থেকেই করে ফেলি। রিভেঞ্জ ট্রেডিং এবং ওভার ট্রেডিং দিয়ে। এজন্য আমি লিখছি
যে এর এর যে ইমপ্যাক্টটা পড়ে সেটা হচ্ছে উইন ইট ব্যাক ইম্পালসিভলি। যে আমরা ইম্পালসিভ ভাবে চেষ্টা করি, আমরা অনেক বেশি উত্তেজিত হয়ে চেষ্টা করি যে আমাদের ওই টাকাটা ফিরাই আনতে। ঠিক আছে? আচ্ছা, ৬ নাম্বার স্টেপে কি হয়? ব্রেকিং রিস্ক ম্যানেজমেন্ট রুলস। আমরা আমাদের আগে যে ওই যে ১ম এ যেটা আমরা ঠিক করছিলাম যে 1:5 এ আমরা ট্রেড নিবো। তখন কিন্তু দেখা যায় যে আমাদের ওই স্ট্র্যাটেজিটা হারায় যায়। আমরা কিন্তু তখন আর রিস্ক ম্যানেজমেন্টটা করতে পারি না বা করতে চাই না বা করার সম্ভাবও না কারোর পক্ষে। একটা হিউম্যান ব্রেইনের ক্যাপাবিলিটি আছে। এর বাইরে কি মানুষ যেতে পারে? আপনি আপনার ন্যাচারাল যেই আ কি বলে? ন্যাচারাল যেই ফিনোমেনা তার বাইরে আপনি যাওয়ার সম্ভাবনা খুব কম। কেউ যাইতে পারে না। আর কারোর এত প্রয়োজন নাই যে নিজের উপরে অনেক বেশি প্রেশার দিয়ে একদম একটা অন্য টাইপের মানুষ হয়ে যাওয়া। এটা সম্ভব না। ঠিক আছে? তো আমাদের কিন্তু তখন রিস্ক ম্যানেজমেন্ট এর যে রুলস গুলো আমরা তৈরি করি সবগুলা কিন্তু তখন নষ্ট হয়ে যায়। আমরা তখন যে কেবল যেটা বললাম যে আমরা লট সাইজ বাড়ায় দিই। রিস্ক নিই অনেক বেশি প্রতিটা ট্রেডে। আমরা তখন দেখা যায় যে টোটাল যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা একদম নষ্ট করে ফেলি এবং একটা chaos সিচুয়েশন সৃষ্টি করি নিজের মধ্যে এবং অ্যাকাউন্টের মধ্যে। আমরা তখন নিজেরাও জানি না যে আমরা কি করতে চাচ্ছি। ব্যাপারটা এরকম, ঠিক আছে? শুধু চাই যে টাকাটা ব্যাক আসুক। আচ্ছা। এবং ফাইনাল স্টেপে যেটা হয় দেখেন যে বড় লস হয় তখন বড় লস হয়ে যাবে। এত কিছু chaos সৃষ্টি হলে পারে। বড় লস হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ব্লো আউট, অ্যাকাউন্ট শেষ। ঠিক আছে? তো এর ফ এই যে আমরা তখন লাস্টে আসে যখন দেখবেন যে একদম যখন দেখা যাচ্ছে আপনি ৳১০০ একটা অ্যাকাউন্ট খুলছেন, লাস্টের $৩০ বাকি আছে। তখন আপনার মাইন্ডে কিন্তু কোনোই আর আশা থাকে না। তখন কিন্তু আপনি একদম টোটালি এই চিন্তা করেন যে কোনোভাবে যদি টাকাটা ব্যাক করতে পারি বা গেছে তো সবই গেছে। আর কি করব এখন? ব্যাপারটা এরকম হয়ে যায়। অর্থাৎ টোটালি আপনি লস্ট একদম লাস্ট সিচুয়েশন এ এসে। তখন আপনি একটা বড় সাইজে একটা ট্রেড নিবেন। ওই ট্রেডটা বাই চান্স মানে অধিকাংশ সময়ই ভুল যাবে বা লস যাবে। তারপরে অ্যাকাউন্ট শেষ। তো এই যে একটা সাইকেল যে একটার পর একটা অ্যাকাউন্ট নষ্ট হবে, এইটা চলতেই থাকে যখন আপনি হাই রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে কাজ করবেন। তো এটা এইজন্য আমি মানে আপনাকে বলতে চাই যে হাই রিস্ক রিওয়ার্ড রেশিও বাই পেপার বাই ম্যাথ গুড। বাট রিয়েল লাইফে রিয়েল লাইফ ট্রেডিং এর ক্ষেত্রে এটা একটা মিথ এবং এটা একটা অনেস্ট মিথ। কারণ উম আ মানু অনেস্ট মিথ কেন বলতেছি? কারণ আ যারা শেখায়, যারা মানে এটা নিয়ে অনেক বেশি মানুষকে বোঝায় যে এটাই ঠিক, তারা আপনাকে এই যুক্তি দিয়ে বোঝাবে যে অধিকাংশ মানুষ লস করে এই কারণে যে তারা অনেক বেশি রিস্ক নেয় বা হচ্ছে গিয়ে রিস্ক টু রিওয়ার্ড রেশিও তাদের হচ্ছে গিয়ে নেগেটিভ থাকে। অর্থাৎ তারা $১০ রিস্ক নেয় $২ ইনকাম করার জন্য। তারা আপনাকে এই যুক্তিটা দিবে। তারপরে আপনাকে বলবে যে আপনি যদি হচ্ছে গিয়ে এলিট শ্রেণীতে আসতে চান তাইলে পারে হাই রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে কাজ করেন। ঠিক আছে? তো ২ টাই মিথ। উভয় সাইডে আপনি একটা জিনিস যদি সিম্পল চিন্তা করে দেখেন যে উভয় সাইডে ২ জনাই কিন্তু এক্সট্রিম করতেছে। যে অনেক বেশি রিস্ক নিচ্ছে কম কামানোর জন্য সেও এক্সট্রিম করতেছে। আবার যে অনেক কম রিস্ক নিচ্ছে অনেক বেশি কামানোর জন্য সেও এক্সট্রিম করতেছে। তো এক্সট্রিমিস্ট দের তো কোনো জায়গা নাই এই জায়গাটায়, তাই না? আচ্ছা, আচ্ছা। তারপরে দেখেন যে এই স্লাইডটাতে আমি আপনাদের কাছে আমার কথাটা কতটুকু ভ্যালিড এইটা প্রমাণ করার জন্যই বলতে পারেন যে হচ্ছে ৩ জন বিখ্যাত ট্রেডার যাদের নাম হয়তোবা সবাই শুনছেন। যারা মোটামুটি ট্রেডিং এর ভিতরে ৫ মাস ৬ মাস হইলেও আছেন। তাদের একটু হইলেও এই বিষয়ে প্যাশন আছে। তারা সবাই কম বেশি শুনছেন। যে পল টুডার জোন্স, মার্ক ডুগ্লাস এবং ইডি সেকোটা। ৩ জনই অনেক বড় বিখ্যাত ট্রেডার এবং এদের বই আছে এবং মানুষ এদেরকে নিয়ে রিসার্চ করে যে এরা কেমনে কি করছিল যে এত সাকসেসফুল ট্রেডিং এ। ঠিক আছে? আচ্ছা। তো দেখেন ১ম এ আমি একজনের কোট তুলে ধরি। সে হচ্ছে পল টুডর জোন্স। তো তার পরিচয় ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন। সে বিলিয়নিয়ার হেডস ফান্ড ম্যানেজার। ইন্টারনেট থেকে মানে গুগলে যেকোনো জায়গায় সার্চ করলে পারে তার ব্যাপারে অসংখ্য ইয়ে আসবে। ঠিক আছে? আর অবশ্যই আমি এখানে যে কোড গুলা মেনশন করতেছি, এই কোড গুলা রিয়েল কিনা চাইলে পারে এটাও আপনার গুগল থেকে যাচাই করতে পারেন। যেটা আমি নিজে থেকে আবার দিচ্ছি না তা। ঠিক আছে? আচ্ছা। তো দেখেন পল ডুডোর জোনসের একটা কোট সেটা হচ্ছে সে বলছে যে, "ডোন্ট ফোকাস অন মেকিং মানি, ফোকাস অন প্রটেক্টিং হোয়াট ইউ হ্যাভ।" আচ্ছা।
এই যেই কোডটা সেটা কেন হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিওর সাথে সাংঘর্ষিক সেটা দেখেন। তার পরের লাইনে এখানে আমি লিখছি যে হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও স্ট্র্যাটেজিস অফেন লিড ট্রেডার্স টু চেস বিগ উইনস। মানে যখন আমরা হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে কাজ করার চেষ্টা করি তখন আমরা বড় বড় উইনকে চেস করি এবং হচ্ছে আমাদের যে রিস্ক আছে সেটাকে আমরা ইগনোর করি বা অবহেলা করি। ঠিক আছে? যে আমাদের রিস্ক এখানে তো খুবই কম, মাত্র $5 আর উইন করলে পারে $25। তাহলে পারে কি হচ্ছে? আমি আমার সাবকনসিয়াস মাইন্ডে এটা বলতেছি যে এই $5 কোনো ব্যাপার না। এই $25 অনেক বড় ব্যাপার। ঠিক না? তাহলে পারে আমি আমার সাবকনসিয়াস মাইন্ডেই কিন্তু আমার রিস্কটাকে ইগনোর করতেছি। আচ্ছা, এটার ফলে কি হয়? যে কজিং ম্যাসিভ লসেস গিভিং ইনএভিটেবল লুজিং স্ট্রিকস। আচ্ছা, এটার অর্থ হচ্ছে যে আপনি যখন হাই রিস্ক রিওয়ার্ড রেশিওতে কাজ করবেন, তখন আপনার একটা বড়সড় এবং লম্বা ইনএভিটেবল মানে অপরিদ অপরি কি বলে? অপরিরোধ্য হচ্ছে লুজিং স্ট্রিকস আসবে। অর্থাৎ হচ্ছে টানা আপনি হারতে থাকবেন। টানা ৫ টা ৭ টা আপনি হারতে থাকবেন। কারণ আপনাকে যেটা বললাম না যে ১ম এ আপনি সাবকনসিয়াস মাইন্ডে আপনার রিস্কটাকে ইগনোর করতেছেন। ফ্রম ফার্স্ট স্টেজ আপনি মাইন্ডে এটা ঢুকায় নিছেন যে মাত্র $5 রিস্ক এবং আমার টার্গেট ২৫। তাহলে পরে ১ম থেকেই তো আপনি রিস্কের প্রতি মানে অবহেলা করতেছেন। তখন হচ্ছে কি আপনার স্ট্রিকস চলে আসে লুজিং এর। দেখা যাচ্ছে পরপর ৫ টা ৭ টা ১০ টা ট্রেড হারতেছেন। ক্লাস্টারস অফ লুজিং ট্রেডস চলে আসে যার ফলে আপনি ওটা তো আসবে। ওটা তো একদম মানে ইনএভিটেবলি লিখছি কেন? কারণ হচ্ছে গিয়ে এটা এভয়েড করা পসিবল না। এটা আসবেই। এটা হবেই। তাহলে পরে আপনার টানা অনেকগুলা হাইরে দেখা যাচ্ছে যে একটা মানে বড় আ স্টপ লস এর চাইতেও অনেক বড় আপনি লস নিয়ে ফেললেন। টানা অনেকগুলা হারার ফলে। ঠিক আছে? আচ্ছা। এরপরে মার্ক ডোগলাস ইনি হচ্ছে আপনার একটা বিখ্যাত বুক যেটা আমরা কম বেশি সবাই পড়েছি বা যারা এর মধ্যে আছি তারা হয়তো পড়তে পারি ভবিষ্যতে। সেটা ট্রেডিং ইন দ্য জোন খুব ভালো বই। আচ্ছা, এই বইয়ের লেখক এবং অনেক বিখ্যাত ট্রেডার আরকি। তো সে বলছে যে, "দ্য বেস্ট ট্রেডার্স হ্যাভ নো ইগো। ইউ হ্যাভ টু লাভ টু লুজ মানি।" আচ্ছা, এটার ইলাস্ট্রেশনটা কি? "মোস্ট ট্রেডার্স ক্যান্ট ইমোশনালি হ্যান্ডেল দ্য লং লুজিং স্ট্রিকস।" এগেইন দেখছেন? আমি এই কথাটা বারবার বলতেছি যে, লুজিং স্ট্রিকস যদি অনেক বেশি থাকে, আমরা ইমোশনালি সেটা হ্যান্ডেল করতে পারি না। এবং আমরা ওই যে আমরা আমাদেরকে বারবার বলা হয় না যে সাইকোলজি ঠিক করতে হবে, সাইকোলজি ঠিক করতে হবে, সাইকোলজি ঠিক করতে হবে। সাইকোলজি ঠিক মানে আপনি আপনার হিউম্যান ব্রেইনকে চেঞ্জ করবেন কিভাবে? হিউম্যান ব্রেইন তো তৈরি করা হইছে আপনারে প্রোটেক্ট করার জন্য। তো লস হইলে পারে তো পেইন পাবে, পেইন পাইলে পারে আপনারে প্রোটেক্ট করার চেষ্টা করবে। এটা একদম স্বাভাবিক কথা। তো লুজিং স্ট্রিকস কে আপনার অ্যাবজর্ব করার মতো ক্ষমতা নাই। এটা মানতে হবে এবং এটা সবাইকে মানতে হবে। আমরা যারা মানুষ আমাদের সবাইকেই মানতে হবে যে এটা আমাদের নেচারের বিরুদ্ধে, আমাদের প্রকৃতির বিরুদ্ধে। তো এখানে বারবার সাইকোলজি এই ব্যাপারটাকে অনেক বেশি গ্লোরিফাই করা হয়। যার ফলে মানুষের মনে হয় যে মেন্টালিটি এবং সাইকোলজি হচ্ছে সবকিছু। বাট সাইকোলজি এবং মেন্টালিটি কথা বাদ দেন। আপনার যদি স্ট্র্যাটেজি এবং আপনার যদি হচ্ছে কি বলে? মানে স্ট্যাটস এগুলো যদি আপনার একটা নির্দিষ্ট থাকে, তাহলে পরে আপনার সাইকোলজি কথাটা আসছেই না। মানে আসবে না তো তখন আর। আর যখন আপনি এই ধরনের হাই রিস্ক টুয়ার্ড ডিসিশন এ কাজ করবেন, তখনই আপনি ইমোশনাল হয়ে পড়বেন। তখনই আপনি ইমোশনাল হিট খাবেন। তখনই আপনার ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে লুজিং স্ট্রিকস এর ফলে। আর এটার ফলে ধরেন লো উইন রেট, হাই রিস্ক টুয়ার্ড রেশিও সিস্টেমস। ঠিক আছে? কথাটা টোটাল দেখেন যে মোস্ট ট্রেডার্স কান্ট ইমোশনালি হ্যান্ডেল দ্য লং লুজিং স্ট্রিকস। টানা হার সহ্য করতে পারে না এক কথায় এবং লো উইন রেট থাকে এবং হাই রিস্ক রিওয়ার্ড রেশিও সিস্টেমস থাকে। তো মোট কথা হাই রিস্ক রিওয়ার্ড রেশিও সিস্টেমস আপনার হচ্ছে উইন রেটকে লো করে এবং টানা অনেকগুলা যে মানে ট্রেডে লস করা সেটাকে অনেক বেশি বাড়ায় দেয়। ১০ টা ১৫ টা হইতে পারে। ঠিক আছে? আচ্ছা। লাস্টে যে তার কথা হচ্ছে যে আচ্ছা তার নাম হচ্ছে ইডি সাইকোটা, লিজেন্ডারি ট্রেন্ড ফলোইং ট্রেডার। এগেইন গুগলে সার্চ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা। তো তার কোট হচ্ছে একটা যে, "দ্য এলিমেন্টস অফ গুড ট্রেডিং আর কাটিং লসেস, কাটিং লসেস, কাটিং লসেস।" এই কথাটার একদম টোটাল মিস ইন্টারপ্রেট করি আমরা যে উনি বুঝাইছে যে, যতটা পারো ছোট, ছোট লস নাও।
কাটিং লসেস মানে কি? মানে তুমি আরে একটা কথা হচ্ছে যে তুমি একটা $20 লস কেন নিবা? তুমি হচ্ছে গিয়ে $5 এর $100 লস নাও। ব্যাপারটা এরকম। কিন্তু উনি কিন্তু ব্যাপারটা এরকম ভাবে বুঝায়নি। উনি বুঝাইছে কিরকম ভাবে দেখেন যে হাই রিস্ক রিওয়ার্ড সেটআপস অফেন টেম্পট ট্রেডার্স টু হোল্ড লুজিং পজিশনস টু লং ভায়োলেটিং দিস গোল্ডেন রুল। আচ্ছা, এই কথাটা কোন ক্ষেত্রে সত্য জানেন? যখন আপনার টানা লুজিং স্ট্রিক আসবে তখন দেখা যাবে যে আপনি আর লস নিতে চাইবেন না। তখন কি হবে যে আপনি যেহেতু আপনি অলরেডি ৫-৬টা লস খাই ফেলছেন, তখন কি মানে আমরা যেটা করি যে আমরা আমাদের লুজিং পজিশনকে তখন ধরে রাখি। আমরা কিন্তু ১ম ২-৩ টা হারার আগে এমন করি না। আমরা যখন ৩-৪ টা টানা হারি তখন তার পরের ট্রেডে আমরা ভাবি যে এই ট্রেডটাও যদি লস খায় তাহলে বহুত কমে যাচ্ছে আমার ক্যাপিটাল। তখন আমরা কিন্তু আমাদের লুজিং পজিশনটাকে হোল্ড করার চেষ্টা করি যে ঠিক আছে ধরে রাখি। এটা বাড়বে, সামনের দিকে বাড়বে। কয়বার লস হবে আর। ঠিক আছে না? যে হ্যাঁ, এই যে বললাম না যে ডিফ্লেকশনাল বা ফ্লাকচুয়েশনাল যে লস গুলা হয়, আমরা চিন্তা করি যে না প্রত্যেক বাড়িতে এরকম হইছে যে গত ২ বার এরকম হইছে যে নিচে একটা স্পাইক মারছে, আমার স্টপ লস সেট হয়ে গেছে, তারপর উপরের দিকে গেছে। এরপরে এইবার আমি আর সেই সুযোগ দিব না। ঠিক আছে? তো তখন দেখা যায় যে আমরা আমাদের লুজিং পজিশনটাকে হোল্ড করে রাখি। আচ্ছা। তারপরে এখানে একটা কি মেসেজ দেওয়া আছে। আপনারা এটা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে এই কি মেসেজটা করে নিন। ঠিক আছে? আমি এটা রেডি করলাম। আচ্ছা। এরপরে এটা হচ্ছে ৯ নাম্বার স্লাইড। লাস্টেরটা এরপরে। আর বেশি সময় নাই। আচ্ছা। তো দেখেন রিয়ালিস্টিক স্ট্যাটিস্টিক্স এই যে স্লাইডটা, এই স্লাইডটাতে আমি রাখছি এরকমভাবে যে উইন রেটের সাথে রিস্ক রিওয়ার্ড রেশিওর লজিকের সম্পর্কটা দেখেন। যে 1:5 আমি যেটা দেখাইছি একটু আগে যে 1:5 রিস্ক রিওয়ার্ড রেশিওতে আপনি হচ্ছে ১৬% উইন রেটে আপনার ব্রেক ইভেন থাকবেন। ও তারপর একটা হচ্ছে 1:3 25%, 1:2 33.33%। আচ্ছা। এবার দেখেন একটা লাইন লিখছে যে ইফ ইউর স্ট্র্যাটেজি ডাজন্ট কনসিস্টেন্টলি ডেলিভার হাই প্রবাবিলিটি সেটআপস লাইক হিটিং 1:5 টার্গেটস উইল রেজাল্ট ইন লং লুজিং স্ট্রিক্স হুইচ মোস্ট ট্রেডার্স ক্যান্ট ইনডিউর সাইকোলজিক্যালি অর ফাইন্যান্সিয়ালি। যেটা আমি বারবার বললাম যে যখন আপনার উইন রেট কম থাকবে তখন লুজিং স্ট্রিক অনেক বেশি বেড়ে যাবে। যখন লুজিং স্ট্রিক অনেক বেশি বেড়ে যাবে তখন সেটা আমরা অধিকাংশ মানুষই সাইকোলজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি এটা বের করার মতো ক্ষমতা রাখি না। যে একটা $১,০০০ অ্যাকাউন্টে আমার $৭০০ চলে আসলো। এটা বেয়ার করার মতো ক্ষমতা রাখি না। কারণ আমরা চিন্তা করি যে এটা কবে আবার সেই ব্রেক ইভেন এ যাবো আর টাকাটা আসবে কবে ঘরে? আমাদের চিন্তাভাবনা এভাবে চলে আসে। ঠিক আছে? তো এইজন্য আপনার ট্রেডিং এর ক্ষেত্রে ক্যাশ ফ্লোটা অনেক বড় বিষয়। যে অল্প, অল্প করে আসতে থাকুক। অল্প, অল্প করে আসুক যাতে আপনার মানে যেই আ মানসিক অবস্থা এবং যে ফাইন্যান্সিয়াল গ্রোথ অ্যাকাউন্টের সেটার জন্য অল্প, অল্প করে চলতে থাকে। আমার বড়, বড় উইন দরকার নেই। বাট আমার ক্যাশ ফ্লোটা আসুক। আচ্ছা, তারপরে দেখেন একটা রিটেল ডাটা আছে। আপনি এগেইন এটা Google থেকে চেক করতে পারেন যে আমি এই ব্রোকারের থেকে ডাটাটা পাইছি। আইজি এবং FXCM ওখানে ওরা ২ জনই সেম কথা বলছে যে ৭০-৮০% রিটেল ট্রেডার্স যারা টাকা হারায় এই মার্কেটে, তাদের মধ্যে অধিকাংশই হাই রিস্ক রিওয়ার্ড রেশিও সেটআপস কে টার্গেট করে বাট ফেইল টু ম্যানেজ লং লুজিং স্ট্রিকস। মানে তারা এই যে লম্বা হারের যে স্ট্রিকস এটাকে তারা ম্যানেজ করতে পারে না, সহ্য করতে পারে না। ঠিক আছে? তারপরে কিপ কনসিস্টেন্ট এক্সিকিউশন। এর ফলে কি হয়? তাদের হচ্ছে এক্সিকিউশনটা অনেক বেশি কি বলে ইনডিসিপ্লিন হয়ে যায়। কারণ যখন আপনি বারবার হারবেন তখন আপনার এক্সিকিউশন স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে থাকবে। তখন আপনার এক্সিকিউশন গুলা কিন্তু কনসিস্টেন্ট হবে না। অর্থাৎ একটা স্ট্র্যাটেজির উপর বেস করে আর হবে না কিন্তু তখন আর। তো এই মোট মিলায়ে আমি এইখানে হচ্ছে আমার যেই আ এক্সপেরিয়েন্স বা আমার যেই হচ্ছে মানে ঠকে শিখছি আরকি। সেখান থেকে আমার কাছে মনে হইছে এটা যে 1:5 রিস্ক টু reward রেশিও এটা আনরিয়ালিস্টিক, 1:3 ডিফিকাল্ট বাট পসিবল। হয়তোবা পসিবল বাট খুবই ডিফিকাল্ট। আর 1:5 তো টোটালি আনরিয়ালিস্টিক। 1:2 অবশ্যই অ্যাচিভেবল, 1:1 কনসিস্টেন্ট বাট যেহেতু এটা ম্যাথমেটিক্যালি আপনার হচ্ছে পজিটিভও না নেগেটিভও না, তাই এটা থেকে প্রফিট করাটা একটু কঠিন।
ঠিক যেরকমটা কঠিন 1:3 থেকে প্রফিট করা, ঠিক তেমনটাই কঠিন 1:1 থেকে প্রফিট করা। বাট 1:1 থেকেও আপনি প্রফিট করতে পারবেন, 100% পারবেন। 1:2 থেকে তো পারবেনই। 1:3 থেকে খুব কঠিন হয় প্রফিট করা। আর 1:5 থেকে আমার হিসাবে এটা অলমোস্ট ইম্পসিবল। এটা নিয়ার ইম্পসিবল। খুবই রেয়ার কেসে হয়তোবা সম্ভব হইতে পারে আরকি। তো মোট কথা হচ্ছে যে এইখানে আমি আপনাকে শুধু এতটুকু মানে বোঝানোর চেষ্টা করলাম যে হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও কনসেপ্টটা এটা একটা মিথ এবং এটা অনেক বেশি এত বেশি বার বলা হইছে যে মানুষের কাছে এখন মনে হয় যে এটাই হচ্ছে যে কি বলে যে হলি গ্রেল। ঠিক আছে? এটাই যেন সবচাইতে ভালো স্ট্র্যাটেজি যে হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিলে পারে আমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। হাই রিস্ক টু রিওয়ার্ড রেশিও একটা সবচাইতে বড় কারণ যে মানুষ বিগিনার থেকে ইন্টারমিডিয়েট পর্যায়ে আসার পরে তার অ্যাকাউন্টটা বারবার নষ্ট হয়। কারণ আপনি 1:1 ট্রেড নিয়ে তো অ্যাকাউন্ট নষ্ট করতে পারবেন না। 1:2 ট্রেড নিলে পারেও আপনার অ্যাকাউন্ট নষ্ট হইতে অনেক সময় লাগবে। আপনি যদি খারাপ ট্রেডারও হন খুব, তাও অনেক সময় লাগবে আপনার অ্যাকাউন্টটাকে নষ্ট করতে। কারণ আপনার মোটামুটি সবসময় অ্যাকাউন্টে একটা ক্যাশ ফ্লো আসবে। আপনি ২ টা ট্রেড লস করলে পরে ১ টায় জিতবেন। আপনার কনফিডেন্স এর কিছুটা হইলে পারে ব্যালেন্স থাকবে। আর সবচাইতে ভালো হয় যদি আপনি থাকতে পারেন ফ্লেক্সিবল। যে আপনি মার্কেটকে টার্গেট দিবেন না। আপনি মার্কেটকে টার্গেট দিবেন না যে আমাকে 1:2 দিতে হবে বা আমার এই পর্যায়ে যাইতেই হবে তোমারে। এই যেই মানে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে যে ঠিক আছে আমি বুঝতে পারতেছি যে এখান থেকে মার্কেট এখন ঘুরতেছে। আমি এটাকে আর না হোল্ড করি। আমি যতটুকু প্রফিট পাইছি অতটুকু নিয়ে নিই। ওই ১০০ টা ট্রেডের পরে হিসাব কি দাঁড়াবে? এইটা না। আপনি 1 বাই 1 ট্রেড দেখেন। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ট্রেডে আগান যে ঠিক আছে আমি এই ট্রেড ঢুকছি, এই ট্রেডটা ম্যানেজ করি। এই ট্রেডটা থেকে আমি কম লস করি বা আমি একটা মোটামুটি একটু অল্প স্বল্প হইলে পরে প্রফিট করি। যদি কিছু না কিছু আসুক আমার অ্যাকাউন্টে। আর বড় লস না নেই। অনেক ছোট লসও নিব না, যে অনেক ছোট স্টপ লস, আবার অনেক বড় স্টপ লস। ২ টা থেকেই এভয়েড করতে হবে। অর্থাৎ কোন সাইডে আপনাকে বেশি এক্সট্রিম হওয়া যাবে না। আপনাকে রুম দিতে হবে মার্কেটে, মার্কেটকে প্লে করার জন্য। আদারওয়াইজ মার্কেট বারবার আপনাকে এই ফ্লাকচুয়েশনাল ওয়েতে আর ডিফ্লেশনাল ওয়েতে আপনার স্টপ লস ক্রিয়েট করে যাবে। তো আজকের মতো এতটুকুই। যদি ভালো লাগে বা যদি কোনো দ্বিমত থাকে তাইলে পারে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আর ভালো লাগলে পারে সাবস্ক্রাইব করতে পারেন। আমি আরো সুন্দর বা ভালো যেগুলা বাস্তবে কাজে লাগতে পারে আপনাদের, আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আল্লাহ হাফেজ।